খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে, আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি শরীফ রওশন। স্বাগত এখন মাঠে। দর্শক, কাল এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে যারা ইতিহাস গড়েছে সাফ ফুটসাল নারী চ্যাম্পিয়নশিপ, ইতিহাস গড়ে তাদেরকে বরণ করতে ছাদখোলা বাসের পর হাতিরঝিলে এমপি থিয়েটারে এক গ্র্যান্ড সংবর্ধনা দেওয়া হয়। আজকে সব কিছু নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন সেই নারী ফুটসাল দলের চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য মাসুরা পারভিন। আপনাকে স্বাগত জানাচ্ছি এখন মাঠের স্টুডিওতে। মাসুরা, গতকাল এসেছেন, সন্ধ্যায় পা দিয়েছেন থাইল্যান্ড থেকে। মানে যেই আপনারা কি আশা করেছিলেন কিনা যে এটা মানে সাফ তো আপনারা এর আগেও বাসে উঠেছেন, ছাদখোলা বাসে, তবে ফুটসালের চ্যাম্পিয়ন হওয়ার পরেও এমন একটা গ্র্যান্ড সংবর্ধনা আপনাদের জন্য অপেক্ষা করেছিল বাফুফের পক্ষ থেকে? মূলত আমরা এর আগেও ছাদখোলা বাসে চড়ছি, তো আমাদের ভিতরে কয়েকটা নতুন প্লেয়ার ছিল, তাদের আসলে আবদার ছিল যে আমরা ছাদখোলা বাসে যাইতে চাই। তো সেটা হয়তো বা আমাদের ম্যানেজার ফেডারেশনকে জানাই, তারপরে আয়োজনটা হয়। আচ্ছা, যখন মানে দেখলাম যে আপনারা বের হচ্ছেন, বেশ হাসি খুশি ছিলেন। এত ক্যামেরা দেখে আর কি নিজেরা আসলে শঙ্কিত হয়ে গেছেন কিনা যে আসলে এই জায়গায় আসলে কি হবে বা কি প্রশ্নের সম্মুখীন হতে পারে, এরকম কোনো শঙ্কা কাজ করছিল কিনা? না, এরকম কোনো কিছুই কাজ করছিল না, কারণ যেহেতু এই যে এর আগেও 2টা সাফের ট্রফি আমরা আনছি, তো আমরা জানি যে আমাদের যারা ভালোবাসে তারা আসলে কি ধরনের প্রশ্ন করতে পারে, সো এটা কোনো নার্ভাসনেস কাজ করে নাই। আচ্ছা, কালকে আমরা যখন আপনাদেরকে ফলো করছিলাম দেখছিলাম যে আপনারা বিমানবন্দর থেকে যখন বের হচ্ছিলেন তখন একটু মানে আপনারা হয়তো দর্শকদের প্রতি ফোকাস ছিলেন বা হাত নাড়াচ্ছিলেন। এর কিছুটা সময় পর আবার দেখলাম আপনাদেরকে দেখা যাচ্ছে না বাসের কোথাও। এই জায়গাটাতে কি মানে নতুনদেরকে সুযোগ করে দেওয়ার জন্যই কি এই প্ল্যানটা ছিল কিনা? আপনাদের সাবিনা খাতুন ছিলেন বা আপনি ছিলেন, কৃষ্ণানী সরকার ছিল, তাদেরকে এই পরিকল্পনা ছিল কিনা যে নতুন যারা এসেছেন, যারা ছোট তাদেরকে সামনে এগিয়ে দেওয়া, তাদেরকে আর কি ফ্রন্টলাইনে মানে ক্যামেরার মুখে এগিয়ে দেওয়া? হ্যাঁ, এটাই আর কি, যে যারা আমাদের ছোট আছে তারা তো ফুটসালে এবং তারা এর আগে ফুটবলও কোনো মানে এইভাবে অর্জন তাদের নাই, তো আমাদের একটা ছিল যে ওরা সামনে থাকুক, যেহেতু ওরা অনেক ছোট, একটা নতুন শিরোপা পেয়েছে প্রথম, তো আনন্দটা আসলে ওদের বেশি ছিল। সাফ ফুটসাল একটা মানে অবিশ্বাস্য একটা ঘটনাই বলা চলে বাংলাদেশের, কারণ খুব বেশি সময় ধরে আপনারা এই ফুটসালের সাথে কাজ করার সুযোগ পাননি। যেহেতু 2018 সালে আপনারা একবার এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন এবং কিছুদিন আগে একটা বাছাই পর্ব হয়েছিল। সব মিলিয়ে আসলে সাফ ফুটসালের এই যে জার্নিটা, সাফের প্রথমবার অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন প্রথমবার অংশগ্রহণ করে, এই পুরো জার্নিটার গল্পটা যদি একটু শুনতে চাই একদম শুরু থেকে। প্রথমত আমি তো ভুটানে লিগ খেলতে গেছিলাম। আমি আসলে ফুটসাল যে একটা মানে টিম গঠন করবে কিংবা সাফে যাবে এটা আমি জানতাম না। তো আমাকে গতকাল তাবিদ আওয়াল বলছিলেন যে মাতসুসীমা সুমাইয়া যিনি আছেন তার সাথে একটি হোটেলে তার সাথে দেখা হয়েছিল একটা অনুষ্ঠানে, সেখানে তিনি বলেছিলেন যে আসলে প্ল্যানটা কি তোমাদের, তখন তার যে একটা মানে একটা ভরসা দেওয়া যে সভাপতিকে, হ্যাঁ আপনি আমাদেরকে সুযোগটা দেন, আমরা কাজে লাগাতে চাই, সেখান থেকে কি আসলে শুরুটা নাকি? শুরুটা ওখান থেকেই, কিন্তু আমাদের যে ক্যাপ্টেন সাবিনা আপু উনি আমাকে বলছিল যে ফুটসাল টিম করবে। আমি ঠিক আছে আপু, ফুটসাল টিম করবে, আমরা তো সবাই ফিট, কারণ আমরা হচ্ছে আপনার ফুটবল ভুটান থেকে খেলেই আসছি মাত্র, তো আমাদের হাতে বেশি সময় ছিল না, 1 মাসের মতো ছিল আমাদের কিন্তু ওখানে 55 না 60 জন নিয়ে একটা ট্রায়াল হয়, তো তার ভিতরে আমরাও ট্রায়াল দিয়ে আমাদের কোচ আমাদেরকে সিলেকশন দেয়, আমাদেরকে টিমে নেয়, তো উনিও আশাবাদী ছিল এবং আমরা নিজেরাও জানতাম যে আমরা কতটুকু দিতে পারবো, সো আমাদেরও একটা কনফিডেন্স ছিল ওখান থেকেই আর কি। আর কোচ ওনারা অনেক ভালো, এবং একটা আছে না যে কিছু একটা হলে অনেকে বকা দেয় কিংবা কোনো কিছু, উনি মাশাআল্লাহ খুবই ভালো একজন মানুষ। শুরুটা তো হয়েছিল সাইদ খোদারামি দিয়ে, যিনি একই সাথে পুরুষ দল এবং নারী দলকে লিড করছিলেন। এরপরে আমরা দেখছিলাম যে নারী দলের জন্য আলাদাভাবে কোচ নিয়ে এসেছেন, ইরানি কোচ এবং ফিটনেস ট্রেনারও ছিল আপনাদের সাথে। বেশ অনেক একটা মানে কি বলবো, খুব শর্ট টাইমে
যে পরিকল্পনাটা যতটুকু দরকার ছিল সব কিছু করেছিল, এই করার পিছনে আসলে মূল কারিগরটা যদি বলি অবশ্যই বাফুফে। তবে আপনাদের সেই জায়গায় আসলে আপনারা কতটা নির্ভর ছিলেন যে হ্যাঁ বাফুফের তরফ থেকে আমাদেরকে যতটুকু নিশ্চয়তা দেওয়া হয়েছে ততটুকু আমরা কাজ করে দেখাতে পারবো? এই একটা প্রশ্ন করলাম, প্রশ্নটা আপনার থেকে একটু পরে উত্তরটা নেব। দর্শক দেখছেন এখন মাঠে। মাসুরা, যে প্রশ্নটা একটু আগে করেছিলাম যে যতখানি না দরকার ছিল সময়ের, মানে সময় তো আসলে চলে যাচ্ছিল, প্রথমবার সাফও আসলে ফুটসালটা নতুনভাবে আসলে ঘোষণা করেছে, আপনারা এই যে তড়িঘড়ি করে যা করেছেন বা বাফুফের তরফ থেকে যতটুকু করা সম্ভব হয়েছে, আপনাদেরকে যতটুকু ফ্যাসিলিটি, বলছিলাম যে ইরানি কোচ যিনি সাইদ খোদারামি একা লিড দিচ্ছিলেন, তৎক্ষণাৎ আসলে একজন নারী কোচও আপনাদের সাথে দলের সাথে ইনক্লুড করা হয়েছিল বিশেষভাবে আপনাদের খেয়াল রাখার জন্য, দায়িত্ব সামলানোর জন্য। এই যে একটা শুধুমাত্র খুব তড়িঘড়ি করে কোনো প্ল্যাটফর্ম নেই, কোনো কোর্ট নেই, হঠাৎ করে একটা আপনারা ডিবক্সের সাগুপ্তার একটা জায়গায় আপনারা প্র্যাকটিস শুরু করেছেন খুব কম সময়ের মধ্যে, এরপর আপনারা কি ভেবেছিলেন কিনা যে মানে নির্ভর হয়ে যাওয়া যে হ্যাঁ যতটুকু বাফুর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হচ্ছে এর পরিপ্রেক্ষিতে আমরাও তাদেরকে অতটুকু ফিডব্যাক দিতে পারবো এই কম সময়ের মধ্যে? আপনারা মানে মানসিকভাবে প্রস্তুত ছিলেন কিনা? মূলত হচ্ছে বাফুফে অবশ্যই আমাদের সব কিছুই দেখে, কিন্তু মূলত হচ্ছে ছিল আমাদের চেয়ারম্যান আমাদের হচ্ছে ইমরান ভাইয়া। তো আমি এবং আমার মনে হয় পুরো দলটা ওনার পরে আমরা নির্ভরশীল ছিলাম, এবং উনি যেভাবে আমাদেরকে সাপোর্ট করছে সব কিছু দিয়ে একজন উনি কিন্তু আমাদের হচ্ছে ম্যানেজারও। তো আমি আমার এই 16-17 বছরের ক্যারিয়ারে আমি এরকম ম্যানেজার কখনো পাই নাই। হ্যাঁ, এবং আমি একটু যুক্ত করতে চাই যে প্রত্যেকটা খেলার পর আপনাদের ড্রেসিং রুমে একটা খাম দেওয়া হচ্ছিল এবং এটা খুব মানে মানুষের ভাইরালও হয়েছিল ফেসবুকে, যে এটা একটা ম্যানেজার কিভাবে আসলে উৎসাহ দিতে পারে খেলোয়াড়দের। মাঠে অবশ্যই এটার তো প্রভাব পড়েছে, এই পরবর্তীতে আমরা দেখেছি। জি, উনি হচ্ছে খুবই ভালো একজন মানুষ আমার কাছে মনে হয়, এবং আমি ওনাকে অনেক সম্মান করি। হ্যাঁ, এটা হচ্ছে হঠাৎ করে একদিন আমাদেরকে আমরা ইন্ডিয়ার সাথে যেদিন জিতলাম ওদিনকে রাতে হঠাৎ করে ডিনারের পরে এই খামগুলো দেয় আর বলে তোমরা একটা করে ম্যাচ জিতবা, আমার কাছ থেকে এসে খাম নিয়ে যাবা। তো আসলে আমরা প্রত্যেকটা ম্যাচের পরে আমরা সবাই অনেক আনন্দ করতাম। এবং আপনি জানেন যে আমাদের সাফের ডেট কিন্তু 26 তারিখে শেষ হয়েছে, আমরা এক্সট্রা 3 দিন ওখানে মজা করছি, ঘুরছি। 25 তারিখ শেষ হয়েছে রবিবার, 25 তারিখ, এবং এটা সম্পূর্ণ ভাইয়া আমাদেরকে ট্রিট করছে। মানে একটা চ্যাম্পিয়ন দল আমাদের মানে বিশেষভাবে যে জায়গাটার ফোকাস করার বিষয়টা, যে আমরা দেখে দেখে অন্য ইভেন্টগুলো বা অন্য ইয়ারা ম্যাচের মাঝখানেই বা ম্যাচের আগে আসলে ঘুরতে চলে যায়, আপনাদের সেই জায়গাটা মানে দেখা যায়নি যে থাইল্যান্ডে গিয়েছেন, ঘুরতে গিয়েছেন অবসর সময়, যেহেতু ম্যাচের সময় তো আপনাদের সময় ছিল ম্যাচের পরে। এই জায়গাটাতে আসলে কার নজরদারি ছিল যে একেবারে ম্যাচেই ফোকাস করতে হবে? আমরা শুনেছি যে যিনি সাইদ খোদারামি ছিল অনেক স্ট্রিক্ট ছিল, যে আপনাদের প্র্যাকটিসের সময় যখন বাংলাদেশে ছিলেন তখন আপনাদেরকে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল। এই জায়গাটাতে আসলে সাইদ খোদারামির মানে কি বলবো স্ট্রিক্ট ছিলেন, নাকি দলের পক্ষ থেকে যিনি ইমরান ছিলেন তার মানে নজরটা ছিল আপনাদের প্রতি? কারণ আমরা দেখেছি যে যখন আপনারা চ্যাম্পিয়ন হয়েছেন অনেক ঘোরাঘুরির সুযোগ, আপনি যেটা বলছিলেন অনেক স্পেস দেওয়া হয়েছিল, তবে যেই জায়গায় যখন ম্যাচের ফোকাসটা দেওয়া দরকার ছিল সেই সময়টা ম্যাচে আপনারা ফোকাস দিয়েছেন। স্ট্রিক্টটা কে ছিল দলের প্রতি আপনাদের? আসলে কোচ সবসময়, কোচ ম্যানেজার যারা টিমের দায়িত্বে থাকে তারা সবসময় আসলে বলে সব কিছু, কিন্তু আসলে আমরা প্রফেশনাল প্লেয়ার, আমরা জানি যে আমাদের কখন ঘুমাতে হবে, কোন খাবারটা খাইলে আমাদের জন্য ভালো। সো এটা আমরা জানি। বিশেষ করে আমার নিয়ে অনেক কথা হয়েছে এর আগেও। সো আমরা যদি প্রপার ঘুম না ঘুমাই, রাতে না ঘুমাই, তাহলে আপনি পরের দিন সকালে প্র্যাকটিস করতে পারবেন না, এটাই স্বাভাবিক। তো ওই জিনিসটা আমরা বুঝি। আমরা যখন 2022 সালে সাফ জিতি, আমাদের এর আগে যখন হচ্ছে ছোট ছিলাম 2016 সাল থেকে আমাদের দীর্ঘ 7-8 বছর আমরা ফোন পাইতাম না। ফেডারেশনে যখন থাকতাম আমাদের 2-3 ঘন্টার জন্য ফোন দেওয়া হতো বাসায় কথা বলার জন্য। সো ফোনের প্রতি ওই ব্যাপারটা না আগাগোড়াই আমাদের ছিল না যখন ছোটন স্যার ছিল। তো পরে আমরা যখন সাব জিতলাম তখন আমাদের কাছে ফোন থাকতো।
আমি সাবিনা আপু আমরা যারা সিনিয়র আছি আমরা জানি ফোনটা কিভাবে ইউজ করতে হয়। সো এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই থাকবে কম বেশি, তাই না? এটাই আর কি যে কোচ বলে, মানে উনি যতটুকু বলে তার থেকে বেশি আমরা আমাদেরকে বলি যে না, এখন এই সময়টা এই কাজের জন্য। বাসুরা, এই নিয়ে আরো অনেক গল্প আছে, তবে এখানে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পরে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন মাঠে। মাসুরা পারভিন, কথা হচ্ছিল ফুটসালের চ্যাম্পিয়ন দলে যেভাবে আপনারা আসলে অবদান রেখেছেন। একদম শুরু থেকে যদি বলি যে 7টা দেশ নিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে এবার প্রথমবার সাফ তৈরি করেছে একটা ফুটসাল চ্যাম্পিয়নশিপ, এবং ভারত, ভুটান, নেপাল, তারপর মালদ্বীপ, পাকিস্তান যেভাবে বলি, এবং মালদ্বীপের বিপক্ষে তো অবশ্যই 14-2 গোলের বিশাল একটা ব্যবধান, এবং এই টুর্নামেন্টের মধ্যে সর্বোচ্চ মনে হয় সেই গোলটাই হয়েছে আপনাদের। এবং বাংলাদেশের সাবিনা খাতুন, যিনি ক্যাপ্টেন, কালকে তাবিদ আওয়ালের বেশ প্রশংসায় তাকে ভাসিয়েছেন। আপনার পারফরমেন্সটা যদি দেখি, আপনারও পারফরমেন্স আছে এখানে, আমরা যদি একটু দেখতে চাই আপনি এই টুর্নামেন্টে কয়টা গোল করেছেন। আপনার অবদানও আসলে অনেক, আমরা দেখেছি যে আপনার এবং যিনি ঝিলি আছেন বেশ একটা ভালো একটা আপনাদের মধ্যে কম্বিনেশন ছিল। আর যদি একটু দেখি যে আপনি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে কোনো গোল না পেলেও দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে একটি গোল পেয়েছেন, এবং সেটি 36 মিনিটে সেই গোলটা হয়েছে। এবং পরবর্তী ম্যাচ ছিল শ্রীলঙ্কা, সেখানেও আপনার গোল সংখ্যা একটি, এবং সেটাও ওই সময়ে ছিল একদম শেষ দিকে, ম্যাচের শেষ দিকে যেটা বলা যায়, এবং 6 দিন ব্যবধানে আমরা জিতেছিলাম সেই ম্যাচটা, মালদ্বীপের বিপক্ষে সবশেষ ম্যাচ। সেই ম্যাচেও আপনার একটা গোলের অবদান আমরা দেখছি, এবং 36 সময় ম্যাচ 14-2 ব্যবধানে। ফুটসাল এবং ফুটবল এই দুইটার মধ্যে তো একটা বিশাল পার্থক্য রয়েছে, যে ফুটবল তো একটা বিশাল একটা মাঠ, আর ফুটসাল একটা গ্রাউন্ডের মধ্যে একটা ইনডোর গেমস বলা হয়। এবং এই ইনডোর গেমসের মধ্যে আমরা দেখছি যে খুব দ্রুত গতিতে কৌশল বলি বা দক্ষতা বলি সেটা থাকতে হয়। সেখানে আমরা দেখছি যে, এবং নিয়মের মধ্যেও পার্থক্য আছে, যে অনেক কিছু নিয়মে পার্থক্য আছে। 20-20 করে ডিভাইড করে গেমটা খেলা হয়, এবং 40 মিনিটের মধ্যে আসলে নিজেদেরকে প্রমাণ করতে হয়। সেই জায়গায় আমরা দেখেছি যে আপনি একদম সবশেষে যে মানে পেরে ঠুকে দেওয়া যে বিষয়টা, সেটার কাজটা আপনি করেছেন। মানে গোলের যে ওই সময়টা, মুহূর্তে গোল করার প্রেশারও তো থাকে একটা, নিজেদের ব্যবধানটা ধরে রেখে সেই প্রেশারটা আপনি নিয়েছেন, সেটা কেমন ছিল সেই মুহূর্তটা? মূলত হচ্ছে ফুটবল আসলে মাঠটা অনেক বড় থাকে, এবং ফুটসালের মাঠটা অনেক ছোট। ফুটবলে যেমন একটু রেস্ট নিয়ে কিন্তু অনেক সময় হয় কি যে, আমি যেহেতু ডিফেন্সে খেলি, তো অনেক সময় একটানা অ্যাটাক হলে কষ্ট হয়ে যায়। ফুটসালটাও সেম এরকম, কিন্তু ওখানে হচ্ছে আপনার বেশি আরও রানিং লাগে। তো যে প্লেয়ার ফিট না, সে খেলতে পারবে না। সো ওই জায়গাটায় হচ্ছে আপনার ওখানে কোনো ডিফেন্স কি অ্যাটাকার থাকে না। এখানে 4টা ডায়মন্ড শেপে খেলা হয়, সবাইকে যাইতে হয়, আসতে হয়। সাবিনা আপু কিন্তু ডিফেন্সের পজিশনে খেলে, কিন্তু উনি যাই গোল করে ওই জায়গাটা আমি কভার করি। তো আসলে মূলত ওখানে আমাদের সবারই গোল আছে এটা। এবং 2018 সালে যখন প্রথম আমরা যাই, তখন বাংলাদেশের প্রথম গোলটা ছিল আমার। আচ্ছা, ওটা হচ্ছে আপনার 7 গোলে হারিয়ে কিন্তু প্রথম গোলটা আমি করছিলাম। তো বাংলাদেশের প্রথম ফুটসলের গোল আমার ইন্টারন্যাশনাল। সো এই যে আপনার ভুটানের সাথে যেমন হচ্ছে, আমরা কিন্তু হাফ টাইমের আগেই 2 গোলে পিছাই ছিলাম। তো লাস্ট মিনিটেই আপনি দেখলেন যে আমি একটা গোল পেয়েছি। তো আসলে ওই জিনিসটা, ফুটসাল আসলে একা কিছু করতে পারবে না, 5 জনের একটা টিম, এবং ফুটসালে তো একটা সুযোগ আছে যে আপনি যতবার খুশি ততবার আসলে পরিবর্তন করতে পারেন। হ্যাঁ, সেই জায়গায় আসলে কোচ খুব বেশি পরিবর্তন, মানে আপনারা যারা মানে সিনিয়র ছিলেন তাদেরকে তো খুব বেশি পরিবর্তন করেনি কোচ। সেই ক্ষেত্রে তো দেখা যায় যে আপনাদেরকে আসলে ওই ভূমিকাটা, বা আপনাদেরকে 40 মিনিট আসলে খেলতে হয়েছে বেশিরভাগ ম্যাচগুলোতে। জি, এবং আমি ইন্ডিয়ার সাথে প্রথমেই একটা ইয়েলো কার্ড খাই স্লাইডিং দিতে, যে স্লাইডিংয়ে আমি একটা ইয়েলো কার্ড খাওয়ার পরে হচ্ছে কোচ একটু চিন্তা করছিল, কোচ ম্যানেজার, যে যেহেতু হচ্ছে ওনারা ভাবছিল যে আমি হয়তো বা টিমের জন্য প্রয়োজন, তো আমাকে একটু পরপর চেঞ্জ করে খেলাচ্ছিল। কারণ যদি আমি আরও একটা ইয়েলো কার্ড খেয়ে ফেলি, তাহলে আমার একটা ম্যাচ অফ হয়ে যাবে। সো আমার ইন্ডিয়ার পরের অনেক ভাইটাল ম্যাচ ছিল, প্রত্যেকটা ম্যাচই আমরা ভাইটাল মনে করি, কিন্তু ইন্ডিয়ার পরে হচ্ছে আপনার পাকিস্তান ছিল, মালদ্বীপ ছিল, কোনো টিম আমাদের কাছে আমরা নর্মাল ভাবি না।
এই কারণে আমাকে একটু আমি ম্যাচ টাইম কম পাইছি সবার তুলনায়। আচ্ছা, ম্যাচ টাইম কম পেয়েও আসলে 3টা গোল করেছেন আপনি। সাবিনা খাতুন তো সর্বোচ্চ গোল স্কোরার, এটা বাংলাদেশের জন্য একটা বিশাল কিনা, মানে মানে 7টা দেশ, ঠিক আছে 7টা দেশের মধ্যে 6টা দল ছিল, 6টা দেশের প্রতিপক্ষ হিসেবে আপনাদের খেলতে হয়েছে, এবং আপনারা যে একটা দল, স্ট্রং প্লেয়ার, এটা প্রমাণ করার আরেকটা সুযোগ আপনারা এবার এই সাফ ফুটসাল দিয়ে পেয়েছেন কিনা, কারণ দীর্ঘ 1 বছর কিন্তু আপনারা মানে বাংলাদেশের কোনো গ্রাউন্ডে খেলার সুযোগ পাননি, সেক্ষেত্রে এটা আবার নিজেকে নতুন করে তুলে ধরার কোনো সুযোগ ছিল কিনা, মঞ্চ ছিল কিনা? হ্যাঁ, এটা হতে পারে, কারণ অনেকেই বলছে আমরা আনফিট। সো আনফিট প্লেয়ার যেহেতু একটা ট্রফি এমনি এমনি সাফ তুলে দিল না, সো এটাই আসলে প্রমাণ করা। আর সবাই আসলে সব কিছু জানে, তারপরে প্রমাণ করার আসলে কিছু না এখানে, কারণ আমি ভুটানে পারফরমেন্স করছি, ভুটানে তারা আমাকে ক্লাবে নিছে আমার পারফরমেন্স দেখে, সাফ খেলে আসার পরে আমার পারফরমেন্স ওরকম ছিল বিধায় তারা আমাকে কল করছে। সো আসলে অনেকে অনেক কথা বলে, আমরা নিজেরটা নিয়ে, নিজের কেরিয়ার নিয়ে ফোকাস করলে আসলে আমার মনে হয় ভালো হবে। আর আমি সবসময় চেষ্টা করি আমার নিজের ফিটনেস ধরে রাখা। আসলে এই ফিটনেস ধরে রাখার আসলে কৌশলটা কি, যেহেতু আপনারা দীর্ঘদিন ধরে জাতীয় দলে নেই, নিশ্চয়ই আপনাদের খরচে আসলে নিজেদেরকে সেই ফিটনেসের জায়গাটা কাজ করতে হচ্ছে, এবং ফুটসালে আসলে আপনারা কোথায় নিজেদেরকে দেখতে চান এ বিষয়ে আরও আলোচনা করব, তবে আবার আপনাকে থামাতে হচ্ছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। আবারও স্বাগত এখন মাঠে। মাসুদ, আমরা অনেক কথা বলেছি যে আপনাদের ফিল্ডে আসলে কিভাবে কাজ করেছেন বা কতটুকু আসলে আপনাদের পারদর্শিতা এবার দেখা গেছে, তবে আসলে এই সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে তো আসলে শেষ না, নিশ্চয়ই সামনে এশিয়ান চ্যাম্পিয়নশিপ আছে, বিশ্বকাপের কথা কালকে বলা হচ্ছিল, ইমরান ভাই বিশেষ করে বলছিলেন যে বিশ্বকাপে তারা ফোকাস করতে চান। এই ফোকাসের জায়গায় যদি একটু দেখতে চাই যে আমরা আসলে চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়ের জায়গাটাতে আমরা এখন বর্তমানে কোথায় রয়েছি, কারণ ফিফা র্যাঙ্কিংয়ে তো আমরা 44 নম্বর অবস্থানে রয়েছে এবং আমাদের উপরে বেশ অনেকগুলো দেশই রয়েছে। আমরা যদি একটু দেখতে চাই, ইরান জাপানের মতো দেশগুলো কিন্তু সবার উপরে রয়েছে, এবং চায়না, ভিয়েতনাম, চাইনিজ তাইপে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, যাদেরকে আমরা হারিয়েছি 14-2 গোলে, তারাও রয়েছে, হংকং, উজবেকিস্তান আছে, লেবানন, অস্ট্রেলিয়া আছেন, বেশ অনেকগুলো দল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা মাত্র যদি বলি র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 17টা র্যাঙ্কিং করা হয়, তার মধ্যে আমরা 15 নম্বর অবস্থানে রয়েছি বাংলাদেশ। এবং আমরা যদি দেখি যে 2018 সালে একবারই খেলেছিলাম এশিয়ান চ্যাম্পিয়নশিপে, বলছিলেন আপনি 3টা ম্যাচ খেলেছিলাম, একটাতেও জয় পাইনি, 3টাতেই আমাদের হার হয়েছে, এবং সেইখানে আপনি গোলও করেছিলেন বলছিলেন। সাফ ফুটসাল নিয়ে কাজ করার তো অনেক আসলে সুযোগ রয়েছে, এবং তারা আসলে যারা বাফুফের তরফ থেকে বলছিলেন কাজ করবেন, আদতে আসলে আমরা দেখি যে যেভাবে আসলে আশ্বাসটা দিয়ে থাকে, সেই জায়গা আসলে তারা সময়ের কারণে বা অন্য জটিলতায় বাংলাদেশ জাতীয় দল নিয়ে তাদের ব্যস্ততা অনেক বেশি দেখা যায়। সেখানে কি মনে হয় আসলে আপনাদের নিয়ে কাজ করার যে তারা সুবর্ণ সুযোগগুলো আসলে সামনে দেখিয়েছেন, সেই সুযোগটা কি আপনারা পাবেন কিনা নিজেদেরকে আরো মেলে ধরতে? এটা হচ্ছে আমি বলতে চাই যে, কারণ আমি আরেকটু যোগ করতে চাই, যেহেতু 2018 সালে আপনারা শুরু করেছিলেন, দীর্ঘ 7 বছর কিন্তু একেবারে ব্রেক হয়ে গেছে, আপনারা অনেকটা দূরে চলে গেছেন, এই যে আপনারা সাফ ফুটসাল জিতলেন, যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে আপনাদেরকে তো প্রতিনিয়ত খেলতে হবে, সেই জায়গাটা তো তৈরি করার দায়িত্ব হচ্ছে বাফুফের, সেইটা আসলে আপনারা মনে করেন কিনা সেই দায়িত্বটা তৈরি করতে তারা সম্পূর্ণভাবে প্রস্তুত? আমাদের কিন্তু ফুটবলটাও এরকম, আগে আমাদের এরকমই রেজাল্ট হইতো যে 1 মাস আসতো, প্র্যাকটিস করতো, রেজাল্ট যা হয় হোক গা, এটা কোনো ম্যাটার ছিল না। কিন্তু আমাদের 2016 সালে যখন আমাদের কাজী সালাউদ্দিন স্যার ছিলেন, উনি উদ্যোগটা নেয় যে এই প্লেয়াররা যদি 10 বছর একটা জায়গায় একসাথে থাকে তাহলে তারা ভালো কিছু করতে পারবে। আমাদের 10 বছর লাগে নাই, আমরা 4 বছরের মাথায় আমরা সাফের ট্রফি এনে দিছি। তো আসলে বয়সভিত্তিক দলে আপনারা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে, একটা জিনিসের পিছে পরিশ্রম করতে হবে, অনেক সাধনা করতে হবে, তারপরে না একটা রেজাল্ট আসে। তো আমার মনে হয় যদি ফেডারেশন এই উদ্যোগটা নেয় যে ফুটসালের পিছে, যেমন ফুটবলের জন্য অনেক কিছু করতেছে, ফুটসালের জন্য যদি একটা ক্যাম্পের ব্যবস্থা কিংবা যে সুযোগ সুবিধাগুলো লাগে সেগুলো ওনারা করে, তাহলে আমার মনে হয় এটাও অনেক দূরে যাবে। মানে অনেক দূর বলতে কোথায়, আপনার লক্ষ্য কোথায়, বিশ্বকাপ পর্যন্ত নাকি তার আগে আসলে
মানে এই আমরা তো ব্যাক টু ব্যাক যেটা বলছিলাম যে এশিয়ান কাপ আমরা এর মধ্যে কিন্তু জাতীয় দল নিশ্চিত করে ফেলেছে, আমরা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছি সাফের। দক্ষিণ এশিয়ার পরে এবার এশিয়ার সর্বোচ্চ আসরে আমরা যাওয়ার প্রস্তুতি নিয়েছি, তবে এইটাও কিন্তু আসলে সম্ভব হয়েছে শুধুমাত্র খেলোয়াড়দের জন্য। সেই খেলোয়াড়রা কি আদৌ প্রস্তুত কিনা ফুটসালের জন্য, তারা মানে তাদের ব্যবস্থা করা বা তাদের সেই সুযোগটা দেওয়া অবশ্যই তাদেরও, কিন্তু খেলোয়াড়দেরও তো আসলে ধরে রাখতে হবে সাফ ফুটসাল। ইনশাল্লাহ আমরা খেলোয়াড়, আমরা দেশের জন্য সব সময় ফুটবল, ফুটসাল, ইভেন অন্য কোনো প্ল্যাটফর্মে হলেও আমরা দেশের জন্য সর্বোচ্চ লড়াই করি অলওয়েজ, আর আমরা থাকবো। তাই ফুটবল হোক আর ফুটসাল হোক, নিজেদের সেরাটা অলওয়েজ দিব। আপনার কালকে সংবর্ধনায় কিন্তু আমাদের যে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আছে তিনি কিন্তু বলেছিলেন যে যতটা দরকার আসলে ফুটসালের উন্নয়নে তারা পাশে থাকবেন। সেই পাশে থাকাটা কি আরো একটু বেশি মানে প্রাণবন্ত হতে পারতো কিনা একটি ঘোষণায়, যে একটা প্রাইজ মানি, কারণ এটা তো ইতিহাসের প্রথম, আপনারা ইতিহাস করেছেন। আমরা দেখেছি যে সাফে যখন আপনারা চ্যাম্পিয়ন হয়েছিলেন সবশেষ 2024 সালে কিন্তু 1 কোটি টাকার একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং আপনারা সেটা পেয়েছেনও। এই অ্যানাউন্সমেন্টটা কি আপনারা প্রত্যাশা করছিলেন কিনা বাফুফের পক্ষ থেকে বা ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যেহেতু সাফের কোনো আলটিমেটলি আপনাদের কোনো চ্যাম্পিয়নের কোনো প্রাইজ মানি দেওয়া হয়নি সাফের পক্ষ থেকে? আসলে আমরা যখন চ্যাম্পিয়ন হই আমরা আশা করি যে আমাদের দেশের এর আগেও অনেকেই আমাদের অনেকভাবে হেল্প করছে, তো আসলে এই টাকাটা হচ্ছে আসলে ব্যাপার না, কিন্তু এই যে আমাদেরকে অনুপ্রেরণা দেয়া, অনুপ্রেরণা জাগানো যে এই রেজাল্টটা হলো, আমরা এটা পেলাম, আমাদের ফ্যামিলি সাপোর্ট পাইলো। সো আসলে আমাদের সাথে যারা জুনিয়র আছে তারা হয়তো বা এর থেকে বেশি খুশি হইতো, কারণ আমরা পরপর দুইটা সাফে অনেক টাকা পাইছি, অনেক সম্বর্ধনা পাইছি। তো আসলে হয় কি যে আগ্রহটা বেড়ে যায়, এবং যারা এই টিমের ভিতরে নাই তারাও আসার চেষ্টা করে, তারাও হচ্ছে এই জায়গাটায় যে আমি মাসুরার জায়গায় খেলবো কিংবা সাবিনার জায়গায় খেলবো কিংবা আমিও এই টিমে যাইতে চাই, এরকম কিছু চাই না, সবার তো স্বপ্ন থাকে। তো এটাই আর কি। তো আমার মনে হয় একটা আমাদের বাংলাদেশে ফুটসালের একটা স্টেডিয়াম হওয়া উচিত, একটা প্রপার ফুটসালের যেন ফেডারেশন এটার উদ্যোগ নেয়। থাইল্যান্ডে যখন গিয়েছেন ব্যাংককে, সেখানে তো অনেক আপনাদের এরকম ফুটসালের এরকম কোর্ট দেখার সুযোগ হয়েছে, সেই কোর্টগুলো আসলে কিরকম ছিল বা ওই জায়গা থেকে আসলে আমরা আসলে কতটা এগিয়েছি? কারণ আমরা দেখেছি যে যারা বেসরকারিভাবে অনেক ফুটসালের তারা কোর্ট করেছে, সেই জায়গাটা আসলে আমরা কতটুকু এগিয়েছি অন্য দেশের তুলনায়, যদিও আমাদের সাফ ফুটসাল নিয়ে খুব বেশি কাজ করার সুযোগ হয়নি বাফুফের পক্ষ থেকে। এটা তো অনেক উন্নত মানের। থাইল্যান্ডে আমরা যেখানে প্র্যাকটিস করছি ডিবক্সে, ওটা তো মূলত হচ্ছে বাস্কেটবলের, মানে বাংলাদেশের ডিবক্স যেখানে প্র্যাকটিস করছেন, বাস্কেটবলের মাঠটা, ওখানেই আমরা প্র্যাকটিস করছি। আর মূলত তো থাইল্যান্ডে পুরো ফুটসালেরই গ্রাউন্ড বেশি। এর আগেও যখন খেলছি তখনও দেখছি অনেক ভালো মাঠগুলো। আচ্ছা, নিশ্চয়ই আসলে আমাদের যেহেতু সাফ ফুটসাল নিয়ে কাজ করার সুযোগ হয়নি, সেহেতু আমরা আসলে ওই অবকাঠামোর দিক দিয়ে এখনো অনেক পিছিয়ে রয়েছি, তবে নিশ্চয়ই আসলে অবকাঠামোর দিক দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেই মনোযোগিতা ধরে রাখবে। বাসুরা, আরো অনেক কথা বলবো আপনার সাথে। দর্শক, নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরই। আরো একবার স্বাগত এখন মাঠে। বাসুরা, কথা বলছিলাম ফুটসাল দল নিয়ে। ব্যক্তি বাসুরা যদি বলি, জাতীয় দলে তো খেলার সুযোগ হয়েছে, জাতীয় দলে একটা বড় নাম ছিল ডিফেন্ডার হিসেবে, সেই জায়গা থেকে যদি বলি মাসুরার কোনটা পছন্দ, ফুটবল না ফুটসাল? ফুটবল অ্যান্ড ফুটসাল দুটাই আমার পছন্দ, কারণ আমি দেশের জন্য খেলি। অবশ্যই, সেটা তো অবশ্যই, কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ যদি বলি যে হ্যাঁ আমি আমার ক্যারিয়ারটা এখানে সেটেল করতে চাই, যেহেতু আপনারা জাতীয় ফুটবল, কারণ সাবিনা খাতুনও কিন্তু 2018 সালে ফুটসাল খেলেছিলেন, এরপরে আমরা দেখেছি তাকে নেতৃত্ব দিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। সেই জায়গার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধের যদি জায়গাটা বলি বা ক্যারিয়ার একদম সেটেল যেই জায়গাটা, সেটা কোথায় আপনি দেখেন নিজেকে, কোথায় আসলে মানে থাকে না যে একটা লক্ষ্য স্থির করা? না, লক্ষ্য স্থির করার কোনো কিছুই নাই।
আমি যেহেতু প্লেয়ার, আমাকে দেশের সাথে যদি আমাকে ফুটবলে ডাকে আমাকে অবশ্যই ফুটবল খেলতে হবে। এবং ফুটসাল কেন, আমি হচ্ছে কাবাডিরও ন্যাশনাল প্লেয়ার। সো আমি যদি সেখানেও সুযোগ পাই আমি সেখানেও খেলবো। আমি এমন না যে আমি শুধু ফুটবল খেলতে পারি, এখন আমি ফুটবলে নাই আমার ক্যারিয়ার শেষ, না, ব্যাপারটা এরকম না। আমি ফুটসাল পারি এবং আমি কাবাডিও পারি, আর যদি অন্য কোনো ইভেন্ট বলেন আমি সেগুলোও পারি। সো এখন যদি দেশের জন্য বলা হয় আপনি কাবাডি খেলতে যাবেন? অবশ্যই যাব, কেন যাব না। তাহলে বিগত সময় যে বিশ্বকাপ আসলো বা অন্য ট্রফি আসলো, আমরা ভারতে গিয়ে খেললাম, অনেক জায়গায় খেললাম, কেন খেলেননি? সেখানেও তো সুযোগ ছিল খেলার। না না, ব্যাপারটা হচ্ছে যখন আমি এই যে এখন আমি ফুটবলে নাই, বলতে গেলে নাই, কিন্তু এখন আমার ফুটসালে সুযোগ আসছে, আমি ফুটসাল খেলছি। হয়তোবা কিছুদিন পরে হয়তোবা ফুটসাল থাকবে না, তখন যে কোনো একটা ইভেন্ট আমাকে করতে হবে। তো আমার সেই অ্যাবিলিটি আছে যে আমি অন্য ইভেন্ট করতে পারবো। সো আসলে কেরিয়ার কোথাও দাঁড়াই থাকবে না। নিশ্চয়ই। আর ডিসেম্বর পর্যন্ত তো আপনারা জাতীয় দলের লাইসেন্স করা ছিল আপনাদের, এরপরে কি আর বর্ধিত করা হয়েছে সেটা? ফেডারেশন সাথে না, এখনো পর্যন্ত আমাদেরকে কোনো কিছুই বলা হয় নাই। এবং লাস্ট 2 মাস আমাদের সাথে চুক্তি হয়েছিল, চুক্তি মেয়াদ আমরা বাসায় বসে বসে কাটাইছি, ওটা কোনো ব্যাপার না। কিন্তু এখনো কোনো কিছু বলে নাই, দেখা যাক কি হয়। এখনো কি ক্যাম্পের সেই জায়গাটাতে, কারণ কয়দিন আগে কিন্তু শুরু করেছে, গেল বুধবার শুরু করেছে জাতীয় দলের ক্যাম্প, বিশাল একটা মিশন, অস্ট্রেলিয়া মিশন বাংলাদেশের নারী ফুটবলের সামনে, এই জায়গাটা আসলে মিস করেন কিনা? যেহেতু আমার 12-13 বছর ফুটবলের সাথে, ন্যাশনাল টিমের সাথে, এবং ওই জায়গাটার প্রতি আলাদা একটা মায়া কাজ করে। এখন নাই ফুটবলে, যারা খেলছে দেশের জন্য খেলছে, যে বেটার সেই খেলবে, দেশ জিতলে আমরা সবাই জিতে, এটা কারোর পার্সোনাল কোনো কিছু না। এখন আমি সাফের ট্রফি জিতছি বিদায় ফুটসালের, এখন ওরাও জিতছে, দেশ জিতছে, ট্রফি সবার, তো এটাই আর কি। নিশ্চয়ই, ট্রফি আসলেই সবার। আমরা দেখেছি যে আপনারা বিগত সময় গোলাম রব্বানী ছোটনের অধীনে কাজ করেছেন, এরপর পল ইসমলে ছিলেন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে, অনেক কোচের আপনারা দেখেছেন, আপনারা আসলে শিখেছেন কোচে। যদি বলি কোচ হিসেবে কাকে এখন পর্যন্ত মানে কত মার্ক দিতে চান? পিটার বাটলারও সেই তালিকায় থাকবেন। কোচ হিসাবে সবাই সমান। সবাই সমান কিভাবে হয়? নিশ্চয়ই আসলে এক একজন এক একটা মানে মার্ক পাবে, সবাই তো আসলে সমানভাবে কাজ করতে মূলত পারে না। আমার কাছে মনে হয় আমি যখন ছোটন স্যারের সময় খেলছি, স্যার যখন দাগ আউটে কথা বলতো না, আমি যদি 50% পারি, আমার মনে হয় 120-30% আমি খেলতাম। সো স্যার দাগ আউটে দাঁড়ায় আমাদের পুরো টিমটাকে খেলাতো, মানে যেভাবে আসলে চেয়ার আপ করা যায়, যতভাবে করা যায়, যতভাবে, আর ওনার কথাই হচ্ছে আমরা অনেক উপরে চলে যাইতাম। এটা নিশ্চয়ই আসলে দেশীয় কোচ একটা ব্যাপারটাই আসলে অসাধারণ বা অন্যরকম হয়ে থাকে। তবে বিদেশি কোচদের মধ্যে কাকে আপনারা মানে মার্কস দিতে চান? কেমন মার্ক? পল ইসমলেও তো ছিল আপনাদের সাথে কাজ করেছেন পিটার বাটলারের আগে। আমাদের এখন যিনি আছে ফুটসালের কোচ, ওনার সব কিছুই মোটামুটি মাশাআল্লাহ, এবং উনি নেগেটিভ কোনো কিছু নাই ওনার ভিতরে। উনি অলওয়েজ, যদি আমরা কোনো নেগেটিভ কথা কিংবা কোনো কিছু দেখে, হতে পারে না, একটা ভুল হতে পারে, একটা জার্সি রেখে আসতে পারে, দেখা যাচ্ছে যে মিস্টেক, তো আমরা আসলে, উনি অলওয়েজ বলে যে আমরা মানুষ, আল্লাহর মিস্টেক হয় না, কিন্তু আমাদের সবার মিস্টেক হয়, ওনারও মিস্টেক হয়। তো ওনার এই কথাটা আমার খুবই ভালো লাগে, যে আমিও ভুল করতে পারি, তুমি করছো তো কি হয়েছে, সবার মিস্টেক হয়, শুধু আল্লাহর মিস্টেক হয় না। পিটার বাটলারের অধীনে আসলে না ঋতুপর্ণা, সাবিনা যারা আছেন বর্তমানে, সাবিনা আপনারা তো খেলার সুযোগ পাবেন না, তবে ঋতুপর্ণা, মারিয়া মান্ডা যারা আছেন, মনিকা চাকমা, তারা সুযোগ পেয়েছেন। একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, সেই 2025 সালের 30 জানুয়ারি আপনারা যখন একসাথে 18 জন ফুটবলার কোচের বিরুদ্ধে গিয়েছেন, তখন তো অনেকেই ছিলেন, এবং এই দলে এখনো অনেকজন রয়েছেন, আমরা বলছিলাম নামগুলো, সাবিনা ছাড়া ঋতুপর্ণা যারা ছিলেন বাকিরা, সেই জায়গাটাতে এখনো আপনাদের কি আশা মানে দেখেন কিনা জাতীয় দলে ডাক পাওয়ার? কারণ আপনারা যেখানে বলছিল যে আপনারা আসলে ডিসিপ্লিন ওয়েজ চলেন না, সেই জায়গাতে আপনি ফিরেছেন, সেই জায়গায় কি মনে হচ্ছে কিনা ডাকার কোনো সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, আমার মনে হয় যে যেহেতু আমরা 2 মাস আমাদের ফুটসালের, উনিও হচ্ছে ফরেন কোচ,
আমার মনে হয় যদি কোনো সাংবাদিক আমাদের নিয়ে ওনাকে প্রশ্ন করে যে আমরা ডিসিপ্লিন বিষয় কেমন, এবং আমাদের সাথে রেগুলার আমাদের 2 কোচ ছিলেন, মহিলা কোচ, ওনাদেরকেও আপনার প্রশ্ন করতে পারেন আমরা ডিসিপ্লিনে কেমন ছিলাম এবং আমাদের এরকম কোনো ইস্যু আছে কি না। আমার মনে হয় আমার বলার থেকে ওনাদের মুখ থেকে শুনলেই হয়তো বা এটা বেটার হবে। মাসুরা পারভিন, এতক্ষণ অনেক কথা হলো, আপনাদের আসলে অনেক স্বপ্ন আছে জাতীয় দল এবং জাতীয় সাফ ফুটসাল নিয়ে, আসলে সব জায়গাতেই নিজেদের যেই পারদর্শী যেই জায়গাটা দক্ষতা সেটা নিশ্চয়ই আপনারা মেলে ধরবেন এটা আশা করি, এবং জাতীয় বাংলাদেশ দলও আপনাদের হাতে সেই শিরোপাটা সবসময় দেখতে চায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।